রানাদা, বাড়িতে কাউকে বলো না, আমি সপ্তাহে 2 দিন করে গরুর মাংস খাই। আমি এটা কেন করিস? বলে আমি এটা না খেলে আমি বাঁচতে পারবো না। বলছে আমার হলো ভেতর থেকে শুধু খেতে চায়। এক দিশে তাকিয়ে এরকম মাঝে মাঝে মুখটা এরকম কিরমির কিরমির করছে, হ্যাঁ মানে আমাকে মারবে এরকম করছে। আবার বলছে দেখো রানাদা, তুমি আমাকে এসব বলছো, আমার না রাগ উঠছে তোমার প্রতি। বলে আমার গায়ে হাত দিয়ে দেখো, গরম হয়ে যাচ্ছে, হাত দিয়ে দেখো। আমি আমার গায়ে হাত দিয়ে সত্যি গরম হয়ে যাচ্ছে। আমি ওকে আবার অন্য কথায় নিয়ে গেলাম, মানে ওকে খেলিয়ে ওকে সব জিজ্ঞেস করছি, লাস্ট ফিনিশিং তো আমি দেবো। আমার দিকে তাকিয়ে না একটা বিকট আওয়াজ দিল, রুকসানা, হ্যাঁ এরকম মানে 3 রকমের ভয়েস বলছে। আর আমার না কান পুরো মানে ফেটে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ এই তন্ত্রের কথা বলিনি, আমি তন্ত্র সাধক। ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় তন্ত্র, যে একটা সাপের 8খানা মাথা ওইখানে রয়েছে এখনো পর্যন্ত। ওখানে যায় ফুলিয়া কীর্তিবাসে, ঠিক গঙ্গার পরে আমি কোনো হোম করি শ্মশানে। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। আজকে আমার সাথে রয়েছেন রানাদা। নমস্কার। প্রচুর কমেন্টস, প্রচুর মানুষের মেসেজ, প্রচুর মানুষের ইমেল যে রানাদাকে আবার কবে দেখতে পাবো পডকাস্টে, গৌরবদার রানাদাকে একসাথে চাই, আবার একটা পডকাস্ট চাই। এবং রানাদার প্রত্যেকটা রিলসে এত ভিউয়ারশিপ, ইনফ্যাক্ট অন্যান্য চ্যানেলস পর্যন্ত আমরা রানাদার পডকাস্টের রিল আপলোড করে দিয়েছে, সেখানেও 2 মিলিয়ন 3 মিলিয়ন ভিউয়ারশিপ হয়ে যাচ্ছে। তো মানুষজন এত পছন্দ করছেন রানাদাকে, এবং আমরাও একে অপরের খুব কাছের মানুষ, আমরা খুব প্রিয় মানুষ, এবং আমরা আজকে অনেক দিন বাদে আবার একসাথে। এবং আজকে কয়েকটা ঘটনা তো শুনবই। একদম একদম। তোমার বাড়িতে গিয়ে আমি যে ঘটনা দেখেছিলাম সেটা আমি বলছি হ্যাঁ, বলো ক্যামেরাতে বলো। একটু পরে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু তোমার ঘটনাটা দিয়ে আগে শুরু করি। তোমার ঘটনাটার পর আমি তোমার বাড়িতে গিয়ে আমি যে ঘটনাটা দেখেছিলাম ওটা বলবো, একদম। তারপর আমরা আরও বেশ কিছু ডিটেলড আলোচনা এবং ঘটনায় যাব। আজকের পডকাস্টটা হতে চলেছে জমজমাট, আপনারা সকলেই পডকাস্টের অপেক্ষায় থাকেন, এবং রানাদার কাছে আমি চলে যাব আজকের পডকাস্টের প্রথম ঘটনাটি শুনতে। আজ থেকে প্রায় 2 থেকে আড়াই মাস আগে আমারই এক রিলেটিভ থাকে হচ্ছে হাবড়ায়, মানে আমার মাসি বাড়ি হচ্ছে হাবড়াতে, ঠিক আছে। এবং মাসির ছেলের বিয়ে হয়েছে ওই হাবড়াতেই বিয়ে হয়েছে, ঠিক 1 নম্বর রেলগেটের কাছে। ওই মাসির যে ছেলে আছে তার শালাবাবুকে এরকম আত্মা অ্যাটাক করে, ঠিক আছে। তো আমি চেম্বার করছিলাম বাড়িতে, তো আমি জানিও না কি হয়েছে না হয়েছে। তো আমাকে হট করে রাত্রেবেলায় 8:30 নাগাদ ফোন করলো যে তুই কোথায় আছিস। আমি বললাম আমি বাড়িতে চেম্বার করছি, বল কি হয়েছে। বলছে তুই একটু বাড়িতে থাক, আমি একটু আসছি। তো আমি বললাম দেখ আমি তো বাড়িতে থাকবো না, আমি এখন উত্তরপাড়ায় যাব, আমার শ্বশুর বাড়িতে যাব, তো তুই এখানে দেখা কর। তো বললাম ঠিক আছে, তা তুই এখানে আয়। কি হয়েছে বলে, আর বলিস না, আমার শালাবাবুকে কি এরকম ধরেছে, কি হয়েছে, কদিন ধরে উল্টো পাল্টা বকছে, গতকাল রাতে ওর মায়ের গলা চিপে ধরেছে, এরকম করছে, ঘটনা অদ্ভুত রকম আর কি ব্যবহার করছে। তো আমি বললাম ঠিক আছে তুই যা এখানে, তাহলে আমি আসছি। তো যেতে যেতে রাত্রিবেলা ঠিক 9টা 9:30 বেজে গেল। তো ওইখানে আমি গেলাম। তো গিয়ে আমি বললাম কোথায়, ছেলেটি কোথায়। বলছে ও এখনো ঢোকেনি, ও বাইরে বসে আছে গাড়ির মধ্যে। আমি কেন গাড়ির মধ্যে কেন, ওকে নিয়ে আয়, কি হয়েছে দেখি, ঘটনা শুনি ওর কাছ থেকে। বলছে না তুই এখানে এসে তাই ও আসবে না। আমি তোর জন্য তাড়াহুড়া করে কাজ ফাজ ছেড়ে আমি এখানে আসলাম, এখন আবার এই ঝামেলা। তো পরের দিন আমার যে বেরিয়ে যাওয়ার কথা ছিল সম্ভবত মানে কামাখ্যায়, ঠিক আছে, কাজের জন্য। তো যাই হোক, তারপরে ছেলেটাকে কিছুক্ষণ পর বুঝিয়ে টুজিয়ে নিয়ে আসলো। ও বলছে রানাদা থাকলে আমি যাবো না। তারপর যখন ছেলেটাকে নিয়ে আসলো, ন্যাচারাল, তুমি দেখলে তুমি বুঝতে পারবে না যে ওকে ধরে রেখেছে বা কিছু। ওদের মানে সাদা পাঞ্জাবি পরা, মানে কি বলবো, যে মুসলিমরা যেরকম সাজলে যেরকম সাদা পাঞ্জাবি টাঞ্জাবি যেরকম পরে, পুরো ওরকম পুরো বেশ ধরে রয়েছে। টুপিও পরে আছে, না টুপি না, পুরো ওরকম যেরকম ওদের স্টাইল লুক, চোখের মধ্যে সুরমা টুরমা পরে থাকে, ওইগুলো সব পরে এরকম থেকে এসছে। আচ্ছা, ও চুপচাপ এসে বসে আছে, আমাকে এরকম তাকিয়ে তাকিয়ে দেখছে। আমি কি রে, কি খবর, ভালো আছিস? ও বলছে হ্যাঁ রানাদা ভালো আছি। কি হয়েছে তোর, কি বলছে ওরা, কি বলছে তোকে, এই সব হচ্ছে নাকি তোর সঙ্গে? তো বলছে না রানাদা আমার একটু কষ্ট হয়। কি কষ্ট হয়? বলছে সবাইকে ঘর থেকে বের করে দাও, আমি তোমাকে বলছি তারপর সব ঘটনা। বললাম ঠিক আছে, তাহলে সবাই
বেরিয়ে যাক। সবাই তো বেরিয়ে গেল ঘর থেকে। আমি তখন বস, কী ঘটনা হয়েছে আমাকে খুলে বল, আমি কবে থেকে এরকম হচ্ছে সমস্যা? বলছে দাদা আমার সঙ্গে প্রায় 2 বছর ধরে এরকম হচ্ছে। আমি তো এটা বাড়ছে কবে থেকে? বলছে রিসেন্ট 2 মাস ধরে। আমি কি হয় তোর মধ্যে যখন এগুলো হয়? বলছে দাদা আমি কিছু বুঝতে পারি না, আমার ঠিক রাত্রেবেলায়, ঠিক যখন রাত্রি 1টা-1:30 বাজে তখন আমার ঘুম ভেঙে যায়। আমি কি হয়? বলছে মনে হচ্ছে আমার সঙ্গে কেউ শারীরিক সম্পর্ক করতে চাইছে। আচ্ছা। আমি এই জিনিসটাকে ফিল করি। তারপর আমাকে দেখা যায় হাত টাত খুলে বলে দেখো দাদা আমার পিঠের মধ্যে দেখো আছড়ে দিয়েছে, এই করে সারা পিঠ আচড়ানো হয়ে আসে। দেখলো পুরো নখের পুরো আঁচড়ের দাগ। আমি কী নাম যে তোকে করে, তোর নাম কি? বলছে ওর নাম হচ্ছে রেহানা। নাম বলে তো রেহানা। আমি বলছি আচ্ছা, তারপর কি হয়? আমি বললাম তুই কী করে বুঝলি যে তোকে এই নামটা ধরেই ডাকছে বা তোকে এর সঙ্গে এই সম্পর্কগুলো হচ্ছে? তখন বলছে না না আমি সব জানি। বলে আমি সমস্ত গ্রন্থ বই সমস্ত কিছু পড়ি। এ সত্যিও পড়ে, মানে ও খুব ব্রিলিয়ান্ট যে সমস্ত কিছু বই টই পড়ার ওর অভ্যেস আছে। বলে সেখান থেকে আমি এগুলো সব পড়েছি। আমি কী বুঝতে পারলি তারপর এটা পড়ে? বলছে আমি যখন এগুলো পড়ছি এ করছি, বলছি আমার খুব আকর্ষণ, খুব দৃষ্টি হচ্ছে, মানে ওকে টানছে এইসবের দিকে। তারপর কি কি হয় আর কি কি হয়? বলছে রানাদা বাড়িতে কাউকে বলো না, আমি সপ্তাহে 2 দিন করে গরুর মাংস খাই। আমি এটা কেন করিস? বলে আমি এটা না খেলে আমি বাঁচতে পারবো না। বলছে আমার হলো ভেতর থেকে শুধু খেতে চায়, এটাই খেতে চায় আমার কাছ থেকে। ওর নিজের উপর কোনো কন্ট্রোল নেই, না কোনো কন্ট্রোল নেই, মানে ও জাস্ট করে ফেলছে। ও জানে না ও কেন করছে। ওই গরমের মধ্যে, মানে এই বছর যা গরম পড়েছে, ওই গরমের মধ্যে সপ্তাহে 2 দিন করে গরুর মাংস খাচ্ছে। ভাবতে পারছো? এই বলতে বলতে আর আমার দিকে একটা না এক দিশে তাকিয়ে এরকম মাঝে মাঝে মুখটা এরকম কিরমির কিরমির করছে, মানে আমাকে মারবে এরকম করছে। আবার বলছে দেখো রানাদা তুমি আমাকে এসব বলছো, আমার না রাগ উঠছে তোমার প্রতি। বলে আমার গায়ে হাত দিয়ে দেখো, গরম হয়ে যাচ্ছে, হাত দিয়ে দেখো। আমি আমার গায়ে হাত দিয়ে সত্যি গরম হয়ে যাচ্ছে। আমি ওকে আবার অন্য কথায় নিয়ে গেলাম, মানে ওকে খেলিয়ে ওকে সব জিজ্ঞেস করছি। লাস্ট ফিনিশিং তো আমি দেবো, ঠিক আছে? ও যতক্ষণ না বসে আছে একা ঘরের মতো বসে আছে, সব শুনছি বসে বসে, ঠিক আছে? তা বললাম কী নাম? আবার বলছে রেহানা। আর কেউ আছে? বলছে না, বসাবার কেউ নেই, একজনই আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এগুলো কি ওই বলছে নাকি ওর ভিতরের যে আত্মাটা রয়েছে? কিন্তু যখন সে বলছে, ও কথাগুলো যখন বলছে আমার 2 রকম ভয়েস এসছে আমার কানের মধ্যে। মানে কখনো ও বলছে, কখনো ওকে দিয়ে বলিয়ে দিচ্ছে। ভয়েসগুলো আসছে, 2 রকম ভয়েস পেয়েছি। মানে ও যেই কাজগুলো করে, ও যখন সেগুলোকে স্বীকার করছে যে রানাদা আমি এমন করেছি, আমার মনে হয় ওটা ও বলছে, কারণ ও বাঁচতে চায়। আবার যখন ওকে বলা যে আমার কিন্তু রাগ হচ্ছে বা ও যখন হাতটা ইয়ে করছে, কিরমির করছে, তখন তার মানে ওর ভেতর ওই সত্তাটা কাজ করছে, ওই আত্মাটা কাজ করছে। এবার আমি বললাম কতক্ষণ তোর সঙ্গে এরকম এগুলো হয়, সম্পর্কগুলো কতক্ষণ হয়? বলছে দাদা 3টে অবধি আমার এরকম হয়। তারপরে বলছে ওদের কোনো নামাজ টামাজ 3:30 দিকেও কিছু একটা আছে, সেই সময় থেকে আর ওগুলো হয় না। আচ্ছা। আমি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাইরে যাই, তাহলে তোর মা বাবার সঙ্গে একটু কথা বলি, এখানে তো সবাই এসছে তোর আত্মীয়, আমি বলি ওদের সঙ্গে কথাবার্তা। বলছে হ্যাঁ তুমি বলো। তারপরে আমি বাইরে বেরিয়ে ওদের সব ঘটনাগুলো বলছি, মানে তোমার ছেলে এইগুলো করছে, এগুলো সেগুলো হচ্ছে ওর সঙ্গে। ওর বাড়ির লোক সবাই আতঙ্ক যে এরকম তো কোনোদিন দেখেনি, হট করে এরকম কেন হচ্ছে। তো যাই হোক, বলতে বলতে ওদিকে আমি বেরিয়ে এসছে ঘর থেকে। আবার আলাম বস, এখানে বস। ওকে আমি কামাখ্যা দশমহাবিদ্যার জলটা দিলাম, আমি খা। প্রথমবার খেয়েছে, পরের বার আবার মন্ত্র করে আবার দিয়েছি, মেয়েটাও খা। এরকম করে তাকাচ্ছে। আমার মাসির ছেলে একটা বাচ্চা মেয়ে আছে, ওকে কোলে নিয়ে আদর করছিলাম, ও দিয়ে কিরমি করে তাকাচ্ছে, আবার হাসছে এরকম করে, মানে ভয়ানক। একবার হাসছে, আবার কিছুক্ষণ বাবা এরকম করে তাকিয়ে রাগ রেগে যাচ্ছে, মানে ভয়ঙ্কর একটা দৃশ্য, মানে চোখে মুখে, ঠিক আছে? আমাকে বলছে প্লিজ রানাদা আমাকে এরকম দেবে না, এসব জল টল আমাকে দিতে এসো না, যাও তুমি এখান থেকে। এখন ঠিক আছে। আমি কি করলাম, ও তো এরকম চেয়ারের মধ্যে বসে রয়েছে, আমার পিছনে ঠাকুর ঘর, ঠিক আছে? ঠাকুর ঘরের সামনে গিয়ে ওর পিছনে দাঁড়িয়ে মন্ত্র পড়ছি জলের মধ্যে। আমি বললাম যে একটা বোতল দাও, আমি মন্ত্র করে দিচ্ছি, এটাকে প্রতিদিন রাত্রেবেলা খাওয়াবে, ওকে ছেড়ে দেবে। তো বললো ঠিক আছে, তা তুমি জলটা করে দাও। মাকে আমি বলেছি, এবার মন্ত্র করছি জলের মধ্যে। এবার মাকে বলছি চলো চলো, এরকম হাত মুঠকাচ্ছে, বলে চলো চলো।
মানে সহ্য করতে পারছে না, মন্ত্র বলছে সহ্য করতে পারছে না, বলে চলো বলে চিল্লে উঠেছে এরকম করে, চিল্লে উঠে চেয়ারটা পুরো আমার দিকে ছিটকে দিল পুরো একদম, পুরো সোজা এসে, আর সবাই চুপ সাইলেন্ট, মানে কেউ কোনো কথা বলতে পারছে না, সবাই ওরকম দৃশ্য কেউ দেখেনি, এমন যে চিল্লে উঠলো। আলাম এই সর্বনাশ করেছে, এ তো পুরো বাড়িঘর পর ভেঙে চুড়ে দেবে। কিছুক্ষণ দাঁত ফাত চিপলো এবং চিল্লালো, চিপেরম করলো, বড় বড় চোখ করে তাকিয়ে রইলো। ঠিক 30 সেকেন্ড কি 40 সেকেন্ডের মাথায় পাঠ করে বলছে কি নর্মাল, বলে সরি আমি না এরকম কিছু করতে চাইনি। আমি বারবার করে বলছি এখান থেকে চলে যাও, তোমরা রয়েছো এখানে বেকার, তোমাকে যেতে বলছি তোমরা কেউ যাচ্ছ না, তাই জন্য আমি এরকম করে ফেললাম, আমি এরকম করতে চাই, সরি করছে এরকম। মাঝে মাঝে দেখা যাচ্ছে ও কানের মধ্যে এরকম হাত দিয়ে এরকম ফোনে কথা বলছে, মানে ফোন নেই কিন্তু ফোনে হাত দিয়ে বলছে আমি একটু কথা বলে আসছি। ও প্রতিদিন এরকম করে, হাতে কানে ফোন নিয়ে এরকম যায়, মানে নর্মাল হাত এরকম করেই কথা বলছে, ফোন নেই না ফোন নেই, আবার ফোনের সুইচটা ওই ফোন নিয়ে ঘুরঘুর করছে, মানে ওদের সঙ্গে কথা বলছে, বলছে ওরা নাকি ডাকছে, ওই রেহানার নাম ধরেই বলছে। তখন আমি বুঝলাম যে সিচুয়েশন তো খুব গরম হয়ে গেছে, না এবার তো ফ্ল্যাট থেকে ওকে বের করতে হবে এবার, কেওস হয়ে যাবে, হ্যাঁ বাজে একটা সিচুয়েশন হয়ে যাবে, না লোকজন ধরো হয়ে যাবে না। তো তখন আমি করলাম কি, যে জলের বোতলটা ওর মায়ের হাতে দিয়ে দিলাম, আমি তোমরা এটা লুকিয়ে ওকে খাইয়ে দিও, কিছুর মধ্যে মিশিয়েও খাইয়ে দিও, যাতে ও না বুঝতে পারে। তো আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে ওই তুই যা গিয়ে গেটটা খোল, আমি ওকে নিচে নামছি, ও গিয়ে আগে গিয়ে নিচে নেমে গেল। আর আমার ফ্ল্যাটে না মাঝখানে একটা সিঁড়ির জায়গা আছে, ওইখানটা আমি দাঁড়িয়েছি, ও দেখলাম এক পা দু পা করে নামছে আমার পিছন। আমি বললাম কি রে বাবা কি হয়েছে তোর, তুই এরকম করছিস ওপরে? আমার দিকে তাকিয়ে না একটা বিকট আওয়াজ দিল, রুকসানা, এরকম মানে 3 রকমের ভয়েস বলছে, আর আমার না কান পুরো মানে ফেটে বেরিয়ে যাচ্ছে, আর ভয়ঙ্কর একটা হাসি। আমি ওর দিকে তাকি না, আমিও উল্টো হেসে দিলাম ওর দিকে তাকিয়ে, মানে ওরকম যে দৃশ্য। আর আমার ম্যানেজার নিচে তাকিয়ে মানে সিনেমা দেখছে, ও হা করে তাকিয়ে দেখছে এরপরে কি হচ্ছে এটা, এরকম বলে টোটো করে নেমে গেট থেকে বেরিয়ে গেল। আমি আবার রাস্তায় গেলাম, আমি বল কি হয়েছে, তুই এরকম করছিস কেন? রুকসানাটাকে বলে প্লিজ না তুমি এখন যাও তো, আমার ভালো লাগছে না। আমি বললাম কি হয়েছে বল, আমাকে বল। বলছে আমি আর এখানে কোনোদিন আসবো না, আমাকে নিয়ে আসবে না এখানে। হ্যাঁ, এবার বাড়ির লোককে বলছে, তোমরা জানো না আজকে রাতে বাড়িতে কাউকে ডিস্টার্ব করবে না। বলছে বাড়ির লোক কাউকে ডিস্টার্ব করবে না, বলো মাটা কাউকে ডিস্টার্ব করবে না। বলছে আজ রাত শুধু আমাকে জ্বালাবে। সেই সময় সেদিনকে রাতটায় ওকে কি করেছে, সারা রাত পুরো পিঠের মধ্যে পুরো আঁচড়ে রক্ত করে দিয়েছে, সারা রাত ওকে এরকম করে দিয়েছে পুরো, ওকে আর রাখা যাচ্ছিল না। কিন্তু হ্যাঁ ওকে কিন্তু আমি ছাড়াতে পারিনি, মানে আমার সময় ছিল না, আমি যেহেতু বাইরে যজ্ঞ করতে বেরিয়ে গেছিলাম। ও একটা জায়গায় তান্ত্রিকের কাছে গেছিলো, সেখানে গিয়ে আমার কথা বলে আর কি, সে আমার কথা বলে দিই, সেই তান্ত্রিক আমার কথা বলে, এবার তোমরা তো একজন কালী সাধকের কাছে গেছিলে ছাড়াতে, সে কি বললো ওকে 2জন ধরে রেখেছে। বলে হ্যাঁ উনি ঠিকই বলেছে, 2জনই ওকে ধরে রেখেছে। তারপরে ওকে ওইখান থেকে ওকে দুটো আত্মা মিলে ধরে রেখেছে, একটা রুকসানা একটা রেহানা নাম, একটা রেহানা আগে বলেছিল। গল্পটা জানা গেছে যে এই রুকসানা রেহানার গল্পটা কি? না, এটা হচ্ছে চালান করেছে ওকে, ও হচ্ছে ব্যাপারটা পরে স্বীকার করেছে, মানে কেউ একটা ওর উপর চালান করেছে। এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এই আত্মা চালান করা যায়। আচ্ছা ঠিক আছে, ওর বন্ধু বান্ধবের সঙ্গে এতটাই শত্রুতা রয়েছে, মানে ওদের মধ্যে টানতে চাইছিল। ও মাঝে মাঝে এটাও বলছিল যে আমি ধর্ম আমার চেঞ্জ করে ফেলবো, মানে আমি মুসলিম ধর্ম নেব, আমার হিন্দু ধর্ম ভালো লাগছে না, বলছে আমাদের ওইদিকে টানছে বেশি, মানে ভয়ানক ব্যাপার একটা। তারপরে আমি যখন কেউ পজেসড হয় তখন সে কি ফিল করে? দেখো ফিলটা কি, আমরা যেরকম নর্মাল যেরকম লাইফ লিড করছি, তখন কিন্তু আমরা একটা টাইমের পর থেকে যখন আমি ধরো আমাকে আত্মা যখন ধরেছে, তখন কিন্তু আমি একটা টাইমে গিয়ে আমার নিজের ব্যবহার কিন্তু নিজের আচরণ থাকবো না, তখন নিজের মধ্যে তখন আমরা থাকবো না। ওই টাইমটার মধ্যে সে আমিটা কি ফিল করবে? আমিটার মধ্যে তখন আমি নর্মাল যেরকম ন্যাচারাল ব্যবহার করছি, তখন তো থাকছি না ওর মধ্যে। আমি দিনের বেলা একরকম, রাতের বেলা অন্যরকম, তখন সেই নিজের মধ্যে আর কিছু থাকে না। মানে রাতের বেলায় যখন আমার উপর আত্মাটা ভর করছে, সেই সময়টাতে কি মানে আমি নেই তখন? হ্যাঁ, নাকি আমি বুঝতে পারছি যে আমি কিছু ভুল করছি? ও বুঝতে পারছে আমি সবকিছু ভুল করছি, কিন্তু আমার কিছু করার থাকছে না, ক্ষমতা থাকছে না, আমি করে ফেলছি, কারণ তো নিজের মধ্যে নেই তো, ওইগুলো করছে উল্টো পাল্টা কাজ করে ফেলছে, তো যেটার ইম্প্যাক্ট লং রানে গিয়ে পড়ছে জীবনে। দেখো একটা নর্মাল যদি আত্মা যদি কারোর মধ্যে যায় আর যদি কেউ চালান করে, দুটোর মধ্যে ফারাক আছে।
আচ্ছা, চালান করার জন্য কি লাগে? তান্ত্রিক ক্রিয়া, তন্ত্রক্রিয়া মানে তন্ত্রক্রিয়াতে যার উপর চালান করা চালান হবে করা হবে। তার কিছু জিনিসপত্র তো নিশ্চয়ই লাগে। হ্যাঁ, অবশ্যই লাগে। তার মানে আমরা ছবি- প্রচুর মুভিজেও যেমন যেমন দেখেছি। পুতুল বানাচ্ছে, হুম, পুতুল বানিয়ে ওর মধ্যে সুই ফুটাচ্ছে, এই ফুটাচ্ছে করে প্রেত চালান করছে, রক্ত দিয়ে, মাংস দিয়ে, ঝোমযোগ্য করছে, দিয়ে চালান করছে। রিসেন্টলি তোমাকে একটা ছবি পাঠিয়েছিলাম কিছুদিন আগে, একটা চালানের ছবি, ঘরের মধ্যে এরকম কালো একটা হ্যাঁ হ্যাঁ ছায়া ছিল। অভয়ার মতো ছিল। তোমার বাড়িতে গিয়ে আমি লাইফে ফার্স্ট টাইম এরকম পোজেসড কাউকে দেখেছিলাম। এটা রানাদার বাড়িতে গিয়ে আমি জীবনে প্রথমবার লাইফে ফার্স্ট টাইম দেখেছি যে কেউ পোজেসড হয়ে আছে আমার সামনে। রানাদার বাড়িতেই কিছু মাস আগে পুজো ছিল, তো কৌশিকী আমরা অমাবস্যা। কৌশিকী অমাবস্যার পুজো ছিল। আমি, মা, প্রিয়াঙ্কা এবং প্রিয়াঙ্কার মা, আমরা 4 জন মিলে গিয়েছি। তো ওখানে গিয়ে সবার প্রথমে আমরা অনেকটা রাত করে গিয়েছিলাম, সেদিন সারাদিন কাজকর্মের চাপ ছিল, ফিরতেও হতো খুব তাড়াতাড়ি, পরের দিন আবার প্রিয়াঙ্কার শো ছিল। তো আমরা খুব শর্ট টাইমের জন্য গেছি। তো এখান থেকে ওখানে গিয়ে রানাদাদের সাথে দেখা সাক্ষাৎ করে পুজো অ্যাটেন্ড করে, পুজো তখনও চলছিল, পুজো অ্যাটেন্ড করে তারপর আমি বেরিয়ে আমরা খাচ্ছি। তো সেই সময় শুনছি যে ওখানে একটা কেস আসবে যাকে কিনা ভূতে ধরেছে। তা আমি আর প্রিয়াঙ্কা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি যে না দেখবো কি, কখনো দেখিনি। এবার যখন আমরা বেরিয়েছি খেয়ে দিয়ে, তখন দেখছি এক অটো থেকে এক ভদ্র মহিলাকে 3-4 জন মিলে নামাচ্ছে। তো রানাদার এক শিষ্য আছে, সে এসেছে ওকে ধরতে, ও বেশ ভয় ভয় পাচ্ছে। ও তো বাচ্চা ছেলে, ওর মধ্যে একটা ভয় ভয় কাজ করছে যে ধরবো কি করবো। আমায় বলছে দাদা আমার না ভয় লাগছিল ওই সময়টাতে। আমাকে, আমি বর্ণনা বলি, ও আমাকে বলছে যে দাদা আমি দেখছি অত লোক, একটু সাহস পেয়েছিলাম, তার মধ্যে লাল বস্ত্র পরেছি, এবার আমি যদি ছেড়ে পালাও মানুষ তো আমাকে দেখে হাসবে যে তান্ত্রিক পালাচ্ছে ভূতের ভয়। তারপরে যখন দেখছি আমি পিছনে দাঁড়িয়েছি তখন ও সাহস পেয়েছে, তখন হাত দুটো হ্যাঁ, টেনে ধরেছে। ও দেখি এগিয়ে এসে মহিলাটা এসছে, মহিলাটা হঠাৎ প্রথমে নর্মাল নেমেছে, নর্মাল নামার পর হঠাৎ করে ভদ্রমহিলা চেঞ্জড। উনি যখন বলছেন যে আমাকে কেউ ভেতরে নিতে পারবে না, আমি ভেতরে ঢুকবো দেখবো না। না। এবার আমি আর প্রিয়াঙ্কা তো প্রথমবার দেখে মানে আরে এরকম তো দেখিনি, প্রচুর শুনেছি, প্রচুর জায়গায় মানে সিনেমাতে দেখেছি। তারপর ওকে ভেতরে নিয়ে গেল, রানাদা এলো, রানাদা এসে ওর কপালের মধ্যে এরকম করে ধরলো, তুমি মানে কিছু মানে টিপ বা কিছু একটা দিয়ে মন্ত্র দিয়েছি। মন্ত্র দিয়েছিল, উনি নিস্তেজ হয়ে গেলেন তখন। তারপর ওনাকে নিয়ে যাওয়া হলো 3 তলাতে যেখানে পুজো হচ্ছে। তো ওখানে ঠাকুরের সামনে ওনাকে বসানো হলো। ওই ভদ্রমহিলা ওখানে বসে উনি যা যা করেছিলেন, আমার কাছে ভিডিও ছিল, ভেরি আনফর্চুনেট। আমার ফোনে আজ একটু আগে আমি জানতে পারলাম যে প্রিয়াঙ্কা নাকি সমস্ত ভিডিও ধরে ফোনে ডিলিট করে দিয়েছে, কারণ ওর স্পেস ছিল না ফোনে, আর ও ভুলে গেছে যে ওখানে ওই ভিডিওটা ছিল। তাহলে এ বাবা, তাহলে এটা দেখাতে পারবো না। কিন্তু বুঝতে পারছেন তো যে আমি কতটা এক্সাইটেড এটা বলতে আপনাদেরকে, যে আমি প্রথমবার জীবনে এমন কিছু দেখেছি। এবং উনি অদ্ভুত করছিলেন ওখানে বসে যে আমি যাব না, মানে ওনার গলার আওয়াজ বদলে গেছে, উনি চিৎকার করছেন অন্যভাবে। অ্যাকচুয়ালি ঘটনাটা তোমাকে আমি বলি। বলো কি হয়েছিল গো ওনার? ব্যাপারটা হয়েছে, আমি তোমাকে বলছি, আমাদের সোদপুরেই থাকে। হুম ওর মেয়ে আমার কাছে একদিনকে রাত্রেবেলা আসলো, হুম ঠিক আছে, ওর মাই আমাকে নিয়ে এসছে, হুম। যে আগে ধরেছে তার মেয়েকে আর কি, যে আগে ধরছে, হুম। তারা আমার কাছে প্রথম দিন আসে রাতের বেলা। হুম। আমি বললাম হ্যাঁ বলো কি হয়েছে। আমি চেম্বার টেম্বার শেষ করে তো আমি ওদেরকে দেখছি, বলছে রানাদা আমাকে প্রত্যেক দিন রাতের বেলায় আমাকে উল্টো পাল্টা ইয়ে করছে, শারীরিক নির্যাতন করছে। আমি কিরকম, হুম। তোমাকে ছবি পাঠিয়েছিলাম যে হাতের মধ্যে এরকম কামড়ের দাগ, কামড়ের দাগ, হ্যাঁ। 3-4টে এরকম কামড়ের দাগ, মানে রক্ত দিয়ে চুষে, ঠোঁট দিয়ে চুষেছে, মানে চুষে যে দাগটা এরকম, ওর সারা শরীরে এরকম করেছে। আলাম আচ্ছা, রাত্রেবেলা এরকম হচ্ছে, দিনের বেলায় মিলিয়ে যাচ্ছে। ওর নাক থেকে রক্ত পড়ছে মাটিতে, যখন কিছু দিয়ে মুছছে কাপড় দিয়ে, দেখছে রক্ত নেই, মানে কাপড় শুকনো শুকনো, কোনো দাগটা কিচ্ছু নেই। এমনভাবে ওকে চালানটা করিয়েছে যে ওকে কেউ প্রেস চালান করে ওর সঙ্গে ব্ল্যাকমেল করছে যে টাকা দে, নলে আমি তোকে এরকমই করতে থাকবো। ভাবো, মানে এরকম সিচুয়েশন হলে একটা মানুষের জীবনটা কতটা অসহায়। মানে এখন ব্যাপারটা হচ্ছে কি জানো তো, এখন এরকম নোংরা কাজগুলো বেশি হচ্ছে। কেন হচ্ছে? করছে পয়সা ইনকাম করবে, তাই জন্য তান্ত্রিকরাও পয়সা পাবে, ওরাও পয়সা পাবে। কিছু কিছু তান্ত্রিক এটাকে বাজেভাবে মিস ইউজ করছে, যে আমি শক্তি পেয়েছি তা বলে আমি যে এগুলোকে লোকের সঙ্গে চালান করিয়ে
কিছু পয়সার জন্য লোকের কাছ থেকে টাকা পয়সা নেবো, এই জন্য এগুলো নোংরামোগুলো করছে। এবার প্রত্যেক দিন এরকম হচ্ছে, আর কেউ বলে দিচ্ছে যে এই দিনে আমি এটা করবো, এই দিনে এটা করবো, সেটাই ঘটিয়ে দিচ্ছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, কৌশিক অমাবস্যা তাহলে আমার বাড়িতে আয়, অমাবস্যা রাতে তো অনেক কিছু করতে পারে তোকে, আর ভালো দিন ওইটা, মানে তান্ত্রিকদের ওইটা পাওয়ার থাকে সেই দিনটা। তো তোকে অনেক কিছুই করতে পারে, তুই চলে আয়, আমার কাছে থাকে, তোকে কেউ একটা চুলো তোকে ছুটতে পারবে না। তো দিব্যি আমার সঙ্গে সন্ধ্যা থেকে পুরো পুজোতে সারা রাত অবধি ছিল। ঠিক তোমরা কখন গেছিলে তাও? আমরা গেছিলাম 12টা। আমার কাছে ঠিক ফোন আসলো 11টার সময়, ফোন আসলো, তোমার আসার 1 ঘন্টা আগে ফোন আসলো ওই বাড়ি থেকে। ও দিদি ফোন করেছে, বলছে রানাদা মাকে এরকম দেখো গলা চিপে ধরেছে, মা এরকম নড়তে চড়তে পারছে না আর অস্বাভাবিক আচরণ করছে। কিন্তু মেয়েকে পাইনি বলে ওর মাকে অ্যাটাক করে দিয়েছে। মেয়ে তো আমার বাড়িতে রয়েছে পুজোতে। হ্যাঁ, মেয়েটা তো তোমার বাড়িতে রয়েছে, তুমি দেখেছো, মেয়েটা পিছনের দিকটা ছিল। ওকে পাইনি বলে মাকে ধরে নিয়েছে। বললাম ঠিক আছে নিয়ে আয়। ওই তখনই অটো করে সোদপুর থেকে তারপরে নিয়ে এসছে। তারপরের সিনটা আমি যেটা বলি এটাই। আচ্ছা, এই অ্যাস্ট্রোলজারদের সাথে তান্ত্রিকদের ডিফারেন্সটা কি? অনেক ডিফারেন্স। অ্যাস্ট্রোলজারটা শুধু তারা গ্রহচক্র নিয়ে কাজ করবে, কিন্তু প্রচুর অ্যাস্ট্রোলজার আমি দেখেছি তারা তো মন্ত্রও জানে, যজ্ঞতেও বসতে পারে, পুজোও দিয়ে দিতে পারে। যোগ্যতে বসতে পারে। তুমি কি সেই অ্যাস্ট্রোলজার কি নিজে পুজো করছে নাকি কাউকে দিয়ে করাচ্ছে সেটা আগে দেখতে হবে তোমাকে। আচ্ছা, পুজো সবাই করতে পারে না। অনেক অ্যাস্ট্রোলজার আছে আমি নিজের চোখে দেখা, যে তারা পাশে বসে, যারা যজ্ঞ করে, যারা আদেশ পায় যে আমি যে মায়ের পুজো করছি এটা আদেশ লাগবে আমার। এবং আগে একটা বলেছিলাম যে গুরু না হলে হবে না। গুরু যতক্ষণ তোমাকে না শেখাবে, তুমি বই পড়ে কিন্তু তন্ত্রক্রিয়া করতে পারো না, এতে তোমার ক্ষতি হয়ে যাবে। এটা খুবই একটা ভাইটাল পয়েন্ট। এখন ম্যাক্সিমাম কিরকম ক্ষতি হতে পারে? তুমি মারাও যেতে পারো যদি আমি তন্ত্রের ভুল প্রয়োগ করি নাকি ভুল মন্ত্র উচ্চারণ করি। ভুল মন্ত্র এবং ভুল প্রয়োগ দুটোই। আচ্ছা, প্রয়োগটা তোমার প্রসেসিংগুলো জানতে হবে, কোন কাজ করলে কি করতে হয়। ঠিক আছে, প্রত্যেক কটা প্রসেসিং আলাদা আলাদা আছে, কোন দেবতাকে আগে করতে হবে, কোন ইয়েকে করতে হবে। আমরা জানো কি, আমরা আগে পুজোর আগে আমরা ভূত প্রেতের পুজো করি আগে। হ্যাঁ, কারণ কালী যখন পুজো করছি, কালীর সঙ্গপঙ্গকে পুজো করতে হবে তো। ঠিক ঠিক, ডাকিনি হাকিনি যোগিনী। আর আমি এটা শুনেছি যে যে কোনো মন্ত্রে যখনই কোনো মন্ত্র উচ্চারণ করা হয় তখন যে মেন যেই ঈশ্বরকে আমরা ডাকছি তার সাঙ্গপাঙ্গ যারা আছেন তারা নাকি আগে আসে। হ্যাঁ, আগে আসে, একদমই তাই। এই যে তোমাকে বললাম না, পুজো করার আগে ওদেরকে সঙ্গপঙ্গ পুজো করতে হয় আমাদের, নলে এরা ডিস্টার্ব করে দেয়। আচ্ছা, মানে আমাদের সেই সময় মনে হতে পারে যে হয়তো সেই এসছে কিন্তু আসলে সে আসেনি, না, তার সাঙ্গপাঙ্গ কেউ সাঙ্গপাঙ্গ এসছে আগে, শেয়ারের পরে মা আসবে। আর তখন আগুনের রূপ হয়ে যায় অন্যরকম, তুমি বুঝতে পারবে, বদলাতে শুরু করে। তোমাকে আমি যখন মাঝে মাঝে তুমি আমার যোগ্যতা দেখেছো না, আগুন করে সোজা হয়, সোজা। এই কিছুদিন আগে যে যোগ্য করলাম, পরশুদিন যোগ্য করলাম মহালয়া রাতে, আগুন করলাম এই সোজা হতো মা, সোজা ঠিক হয়ে গেল, লাল হয়ে গেল পুরোটা। বললাম লাল হয়ে যা, লাল হয়ে গেল। তাহলে কেন হলো? আমরা বুঝে যাই যে চলে এসছে। এটাই আমাদের শক্তি, এটাই পাওয়ার। তো দুজনের ডিফারেন্সটা তাহলে মেনলি কি হলো? মেনলি দেখো, ওরা হচ্ছে জ্যোতিষটা হচ্ছে, ওরা তন্ত্র ব্যাপারটা হচ্ছে, ওরা তন্ত্র নিয়ে ওরা চর্চা করে না, এরা শুধু জ্যোতিষ চর্চাটাই করে, গ্রহচক্রের চর্চাটা করে। এই পার্টটা পুরো আলাদা, তন্ত্রের পার্টটা পুরো আলাদা। জ্যোতিষ আলাদা, তন্ত্র আলাদা। এই জন্য লেখা থাকবে জ্যোতিষ তন্ত্র। আচ্ছা, জ্যোতিষ ও তন্ত্র। তন্ত্র সাধকরা জ্যোতিষী শিখতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু জ্যোতিষীরা তন্ত্র শিখতে গেলে তাকে গুরু দরকার, যে সঠিক পথে তাকে নিয়মে তাকে তন্ত্রটা শেখাবে। এবং আমার মনে হয় যে তন্ত্র প্র্যাকটিস করার জন্য ওই আমরা বলি না যে হচ্ছে যারা ধরো লেখালেখি করে, কথার কথা বলছি, যারা ধরো গান গায়, আমরা বলি না যে এগুলো ওর মধ্যে আছে, মানে ও মানুষটা একটু ওরকম টাইপের হয়তো। তো এই মানুষগুলো এরকমই হয়, মানে আমার মনে হয় তন্ত্র প্র্যাকটিস করার মানুষরাও একটু অন্যরকমই হবে। মানে ওদের থটটা এই আমাদের নর্মাল সাধারণ প্রত্যেক দিনের জীবনযাপনের থেকে একটু আলাদা হবে, এগুলো ভাবনা চিন্তাটা একটু অন্য। হচ্ছে ঈশ্বর প্রদত্ত, ঈশ্বর এদেরকে পাঠায়, আলাদাভাবেই পাঠায়। তুমি যাই করো, ধরো একজন ক্রিকেটার হোক, একজন গায়ক হোক, বা তুমিও হতে পারো, তুমিও তন্ত্র শিখতে পারো, যে তুমি সঠিক গুরু পাও, তুমিও শিখতে পারো। যে কোনো প্রফেশনাল ব্যক্তি শিখতে পারে, শুধু যে পার্টিকুলারলি যারা এটা নিয়ে থাকে তারাই, যা ঠাকুর দেবতাকে তারাই যদি হতে পারে, এটা কখনো হয় না।
কারণ এটা একটা সাধনা। কারণ আমি এমন মানুষ দেখেছি যে হয়তো তন্ত্র প্র্যাকটিস সেভাবে করছে তা নয়, না, কিন্তু তার অরা বা তার পাওয়ার বা তার হয়তো কাউকে দেখে পুরো বলে দেওয়ার ক্ষমতা অনেক বেশি। দেখো তুমি এটা যে বলছো কথাটা, নয় তার পরিবারে কেউ আছে, মানে তার পূর্বজন্ম কেউ আছে, আর নয় যে আগের জন্মে তার কোনো একটা পাওয়ার ছিল, সেই পাওয়ারটা সেই জন্মে এসে পেয়েছে, ঈশ্বর তাকে ফিরিয়ে দিয়েছে। তুমি কি জানো আমরা যে কর্মক্রিয়া করছি, যারা তন্ত্র যারা কর্মক্রিয়া করছে, আমরা জমা রাখি হচ্ছে আমাদের জব কিন্তু আমাদের সমর্পণ করতে হয়। জব সমর্পণ, হ্যাঁ, মানে আমরা যে সারাদিন যে জব করছি, করগুণে জব করছি বা মালায় জব জপছি, এই জবটাকে সমর্পণ করতে হয়, নাহলে সেই জবের কিন্তু কোনো মানে হয় না, সে শক্তি পাওয়া যায় না। এই জবটাকে আমরা সমর্পণ করি মা জগদ্ধাত্রীর কাছে। আচ্ছা, যে জগৎটাকে চালাচ্ছে, আমাদের তন্ত্রের মেন হচ্ছে পুজো হচ্ছে জগদ্ধাত্রী পুজো। আমি জানতামই না এটা। এই জগদ্ধাত্রী যখন তুমি পরের বার যখন জন্মাবে, তখন সে তোমার এই পাওয়ারটাকে সে তোমাকে ফিরিয়ে দেবে। আমি এই জন্মে মন্ত্রের দ্বারা যত ক্ষমতা লাভ করছি সেটা আমি ফেরত পাবো, ফেরত পাবে পরের জন্মে গিয়ে। এই যে পাওয়ারটা সে পাচ্ছে কোথা থেকে? সে তো এটা নিয়ে জন্মেছে, তোমার সঙ্গে তো হাজার হাজার ব্যক্তি জন্মেছে, তাহলে হাজার ব্যক্তি তো তন্ত্র সাধক হয়নি, কিন্তু একটা ব্যক্তি কেন হয়েছে? কারণ সেই ব্যক্তিটাই সেই কাজটা করেছিল আগের জন্মে, তাই তাকে পরের জন্মে ফিরে দিয়েছে। ওই যে বললাম না যে সকাল 11টায় যদি একটা না 1000টা সন্তান জন্মাচ্ছে, বাচ্চা জন্মাচ্ছে, তো 1000টা বাচ্চা লাইফ তো এক নয়, না, আলাদা আলাদা। তো তার মধ্যে একটা যদি তন্ত্র সাধক জন্মায়, জেনে রাখবে তার আগের জন্মের ফল এটা, আগের জন্মের গুলো সে ফেরত পাচ্ছে, কর্মফল। এই জন্য আমরা সবসময় বলছি ভালো কর্ম করো। কিছু আজকে এমন বলো যেগুলো ধরো আমাদের অডিয়েন্স যারা আসে, তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রবলেমসের মধ্যে দিয়ে যায়, যেমন গ্রহ নক্ষত্রের সমস্যা, নজরের সমস্যা, দেখো বা কেউ হয়তো কারোর উপর ব্ল্যাক ম্যাজিক করছে। কিছু কিছু জিনিস পাওয়া যায়, কিছু কিছু জিনিস পাওয়া যায় না, মানে বিলুপ্ত হয়ে গেছে। ধরো একটা গাছ আছে, যদি গাছটা যদি মানুষ পায়, শ্বেতমাকাল, তোমার সঙ্গে আগে আলোচনা করছিলাম যে শ্বেতমাকাল গাছ, এই গাছটা আগেকার দিনে ডাকাতরা ব্যবহার করত। এই গাছটার পাওয়ার, শিকড়ের পাওয়ার এতটাই, মানে কি বলবো, যে তোমার যদি হাত কেটে যদি ঢুকিয়ে দেওয়া যায়, কেটে অপারেশন করে দেওয়া হয়, তোমাকে যদি কেউ হাত ছুরি দিয়ে যদি হাত কাটতে যায়, ওই হাত কাটবে না, ঠিক আছে? ওর পাওয়ার হচ্ছে এরকম, মানে শরীরে কোনো খারাপ জিনিস যাই হোক না কেন, কোনো কিছু অ্যাটাক করবে না। আগে ডাকাতরা আগে এইগুলো করে ডাকাতি করত। এবং যদি কারো যদি ওই শ্বেতমাকাল গাছে যদি শেকড় যদি শরীরের মধ্যে থাকে, সে যদি মারা যায়, তাকে যদি পোড়াতে যায়, দেবে সে পুড়বে না, বডি পুড়বে না, বডি কালো হয়ে যাবে কিন্তু বডি পুড়বে না আগুনে, এরকম অবস্থা। কোথায় পাওয়া যায় এগুলো? এগুলো পাহাড়ের দিকে পাওয়া যায়, বাংলাদেশের দিকে সাইডে পাওয়া যায়, আগে পাওয়া যায়, এখনও পাই, এখানেও পাওয়া যায়, খুব বিলুপ্ত, মানে খুব কম, রেয়ার। আচ্ছা, আমি অনেককে দিয়েছি, যে যাতে কোনো খারাপ দৃষ্টি যাতে না লাগে, কারো অর্থ সমস্যা, যারা গরিব পারে না, তাদেরকে আমরা এই জিনিসটা দিই, কিন্তু সবসময় তোমার হাতে থাকে না। আচ্ছা, যার ধরো বার্থ চার্টে বা হাতেই রয়েছে যে তার দারিদ্র যোগ আছে, যে তার জীবনে পয়সা থাকবে না, তো সে যদি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যায় বা কোনো তান্ত্রিকের কাছে যায়, তাহলে কি সে তার এই ভাগ্যটাকে পুরো বদলে দিতে পারে? কোনোদিনই পারে না। তাহলে অ্যাস্ট্রোলজারের কাছে কেন যাব যদি সত্যি না বদলায়? সবচেয়ে বড় কথা তোমাকে বলি, শুধু জানতে না, শুধু জানতে না, একটা অ্যাস্ট্রোলজারের কাছে মানুষ যাচ্ছে তার সমস্যার প্রতিকার করতে, যে আমার সমস্যার সমাধানটা কী হবে। তো অ্যাস্ট্রোলজার তোমাকে বললো যে তুমি একটা রক্ত প্রবাল পড়ো, তুমি একটা চুনি পড়ো, বা তুমি একটা ডায়মন্ড পড়ো, তোমাকে বিভিন্ন রকম পাথর সাজেস্ট করলো। ডায়মন্ড পড়লে যে তোমার ভাগ্য বদলে তা তো নয়। তুমি যে কর্মটা করছো, যেই ফিল্ডে তুমি কর্মটা করছো, সেই ফিল্ডটাতে যাতে তুমি সাকসেস পাও, সেই কারণে যেন সেই গ্রহটাকে পাওয়ার দেওয়া হচ্ছে, যাতে এই গ্রহটা তোমাকে টেনে নিয়ে যায়। এইটার জন্য অ্যাস্ট্রোলজি করা। আচ্ছা, ধরো তোমার নাম যশ নেই, তোমার অর্থ থাকছে না, তোমাকে একটা চুনি পরিয়ে দেওয়া হলো। যাদের জন্মকুণ্ডলিতে রবি খারাপ থাকে তাদের অর্থ থাকে না হাতে, আচ্ছা, ঠিক আছে, তাদের নাম যশ থাকে না। তখন আমরা করলাম কি, তাকে একটা চুনি পরিয়ে দিলাম, সেটা আস্তে আস্তে ধীরে 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 সেই জায়গাটা জমবে।
এবার দেখো অর্থ ধরে রাখতে পারছে না, কেউ ইচ্ছাকৃত তোমাকে 1 কোটি টাকা দিলাম, তুমি গিয়ে 90 লাখ টাকা উড়িয়ে দিলে, এসে তুমি বললে আমার টাকা সব উড়ে গেছে, কি করে উড়ে গেছে আমি নিজেও জানি না, এই দোষটা তোমার ভাই, এই দোষটা ঈশ্বর তোমাকে সমস্ত কিছু গ্রহ নক্ষত্রের উপর সবাইকে চাপিয়ে দিলে, যে লোককে দোষ দিয়ে দিলে। কিছু কিছু মানুষ হয় নিজে ভুল করে, ঈশ্বর তুমি যে আমাকে কি করলে, আমার আমি এমন মানুষও দেখেছি যারা ধরো অ্যাস্ট্রোলজিকে বিলিভ করে, তো তখন যদি তাদের জীবনে কোনো প্রবলেম হয় তারা এটাই মেনে নেয় এটা গ্রহটা খারাপ ছিল বলেই খারাপ হয়েছে। গ্রহ তো খারাপ, দেখো ভালো খারাপ তো থাকবেই। হ্যাঁ, মানে তোমার কি এটা মনে হয়, মানে এটা আমি বহুবার ভেবেছি, তাহলে কি মানুষ নিজে অনেক সময় জেনে ভুল কর্ম করে? একদমই তাই। তো সেই ভুল কর্মটাও কি সেটা কি গ্রহের কারণেই করছে? গ্রহ কোনো তো করাচ্ছে, কিন্তু আমি জানি যে আমার বাইরে গেলে আমার মৃত্যু আছে, আমি কেন যাব? আমি কেন যাব? তারপরে গিয়ে বলছি যে আমার গ্রহ কিছু খারাপ হয়ে গেল, ছিল। আমি বলে আমার গ্রহ খারাপ ছিল তাই আমার হয়েছে, কপালের দোষ দেয়। হ্যাঁ, লোকে তো তাই, লোকে কপালের দোষ দেয়, মানে অ্যাকচুয়ালি সেই গ্রহদের দোষ দিয়ে দেয় যে আমার ভাই এই গ্রহটা খারাপ, তাই ব্যাপারটা আমি হচ্ছে কি জানো তো গৌরব, তোমার একটা কথা বলি, কেউ কিছুতে মানে না, আর আমাকে এক্ষুনি পেতে হবে, এই আবেগটা কাজ করে ফেলে মানুষের মধ্যে, যে অপেক্ষা করব না, কষ্ট করব না, শর্টকাট রাস্তা ধরবো, এই জন্য মানুষ এত মরে। মানুষ যদি সঠিকভাবে চলতে শেখে, সঠিকভাবে বুঝতে শেখে, তাহলে আমি বলছি কোনো মানুষ কোনো জ্যোতিষীর কাছে গিয়ে ঠকবে না। তুমি ঠকার জায়গা করিয়ে দিচ্ছ, তাই তুমি ঠকে যাচ্ছ। আর আমার না খুব মনে হয় যেটা, যে মানুষ নিজেকে চেনে বড় কম। একদমই তাই, নিজেকে মানুষ চেনে না। হু অ্যাম আই, এই প্রশ্নটা কখনো আসে না, কারণ আমি কে। তারা তো নিজেকে আয়না গিয়ে রাত্রেবেলা একবার জিজ্ঞেস করেন আমি কি করেছি। হ্যাঁ, সেলফ রেকটিফিকেশনের জায়গাটা বড় কম। ওইটাই তো বললাম, যে তারা নিজেরা কোনোদিন জানতেই শেখেনি আমি কি করেছি। পরনিন্দা পরচেষ্টা করলে নিজেকে জানবে কখন, তাই না? ও করেছে, ও দেশে এই হয়েছে, ওই খেলায় এই হয়েছে, এই আলোচনার বাইরে কোন আলোচনা, যে সিনেমা দেখেছি এই হয়েছে ওই হয়েছে, একটা সঠিক নিজের লাইফটা কি হচ্ছে সেটা দেখছে না। কিন্তু আমি যত আলোচনা করব আমার সময়টা ততটা পেরিয়ে যাবে, তো সময় তো আমার জন্য বসে থাকবে না রে ভাই, একদম। সময় তো সময় মতো চলে যাবে। তার সময় যখন চলে যাবে, সময় বলছে তোর, তুই আমাকে গুরুত্ব দিলি না, আমি তোকে কেন গুরুত্ব দেবো? তুই তোর মতো জায়গায় পড়ে থাক, আমি আমার মতো চলি। একটা ঘটনা শোনাও। দেখো কেস তো প্রচুর এসছে আমার কাছে। রিসেন্টলি একটা তান্ত্রিকের সঙ্গে আমার এখন চ্যালেঞ্জ চলছে। হ্যাঁ, কি হয়েছে? ঘটনাটা রিসেন্ট পরশুদিন আমি যজ্ঞ করলাম, তাকে একটা বগলামুখী কবজও দিলাম। খুবই খারাপ লাগছে ব্যাপারটা নিয়ে। তাদের বাড়ি হচ্ছে কলকাতাতেই বাড়ি, আমি জায়গার নামটা আমি বললাম না, এটা আমি হাইড রাখলাম। মেয়েটি প্রথম আসে তার মাকে নিয়ে, বাবা শেয়ার মার্কেটের ব্যবসা। তো আমি বললাম কি হয়েছে? বলছে আমার বাবার একবার ব্যবসা খুব পড়ে গেছিলো, মানে এক তান্ত্রিক হঠাৎই কোথা থেকে আসলো, মানে একজনের মাধ্যমে জানাশোনা হয়েছে, সে পরিচয় করিয়েছে বাবার সঙ্গে, বাবা ওকে নিয়ে এসছে বাড়িতে। আমি তারপর কি করলো বললে, আমাদের যখন তান্ত্রিকটা এসে আমাদের এমন কিছু কাজ করালো, আমাদের বেশ ভালোই চলছিল 3-4 মাস, ভালো টাকা আসছিল, ইনকাম করছিলাম, সব কিছু করছিলাম। আমি তারপর বলছে তারপর হয়েছে, যখনই আমাদের ভালো হচ্ছিল তখন ওই তান্ত্রিকটা খালি টাকা চাইতো বাবার কাছে, 1 লাখ 1.5 লাখ এইভাবে টাকা চাইতো। বাবা যখন প্রথমবার দিয়েছে, দ্বিতীয়বার যখন একটু না করছে, তখনই দেখলাম যে বাবার ব্যবসাটা হট করে পড়ে গেল, মানে ও ক্ষতি করা শুরু করে দিল। তারপরে ওই তান্ত্রিকটা ওই মেয়েটার প্রতিও একটু দুর্বলতার সুযোগ হলো, আমাকে মেয়েটা সব স্বীকার করলো যে আমার প্রতিও দুর্বলতা আছে, এবং মেয়েটির মাকেও তন্ত্রক্রিয়া করে রেখেছে, মেয়েটির বাবাকেও রেখেছে, এবং মেয়েটিকেও রেখে দিয়েছে। আচ্ছা। তো আমি এর আগে টিকটিকি বাজারের কথা বলেছিলাম, যে পেটে ওষুধ তোলার ব্যাপারটা। তো আমি সত্যি কথা বলতে গৌরব, আমি এখানে টিকটিকি বাজারের কথা যাদের বলেছি না, যাদের তুলি তারা সবাই খুব উপকৃত, আমাকে বলেছে দাদা খুব ভালো আছি। আচ্ছা, মানে তুমি বলার পর অনেকে গেছে, অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, আমি বলে দিয়েছি জায়গা, অনেকেও ভালো হয়েছে, অনেকের ভালো হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, তারপরে তো এই ঘটনা গেল, আর এখন কি হচ্ছে বলছে বাবার ব্যবসা এখন চলছেই না, অফিস নিশ্চয়ই করছি, আর ওর টার্গেট হচ্ছে আমাদের কীভাবে ক্ষতি হবে। বলে আমার বাড়িতে যজ্ঞ করার নাম করে কি কাঁচা মাংস, কাঁচা মাছ এসব নিয়ে এসে দেখলাম হোমের মধ্যে দিল, দেওয়ার পর এবার যেদিনকে ওর বাড়িতে পুরোহিত এসছে পুজো করতে, আমি তোমাকে ছবিটা পাঠিয়েছিলাম, কালো অভয়ের মতো মাথা থেকে মনে ছিঁড়ে নিয়ে নিচ্ছে চুল, তুমি চাইলে ওইটা দেখাতে পারো, কালো অভয়গুলো দেখাতে পারো, আমি তোমাকে সেন্ড করে দেবো ছবিটা, তুমি দেখাতে পারো।
তো আমি যখন ছবিটা দেখলাম যে লাইফে আমি এরকম কিছু দেখিনি, যে এরকম কালো এরকম এসে এরকম স্পট হয়ে বসে রয়েছে, একটা ঠাকুরের সামনে এসে পুরো বসে রয়েছে, এত ডার্ক। এত ডার্ক, তুমি দেখলে চমকে যাবে, মানে যেই দেখবে সেই ভয় পেয়ে যাবে এই দৃশ্য। ঠিক আছে, তো আমি বললাম ঠিক আছে, তা তুমি একটা কাজ করো, তুমি আসো নেক্সট টাইম, আমি তোমাকে দেখছি কি করা যায়। তো আমি ওকে তন্ত্র দ্বারা ওর নাম গোত্র ধরে আমি ক্রিয়া করে দিয়েছি। মেয়েটি এখন ভালো আছে, কিন্তু মেয়েটির মা খুব অসুস্থ আছে। তো ওর আগের দিন আমার যজ্ঞতে এসেছিল, যজ্ঞতে আমি ক্রিয়াকর্ম করলাম, ওকে একটা বগলামুখী কবচ দিলাম, যে বগলামুখী কবচটা তুমি পড়ে থাকো, গ্যারান্টেড বগলামুখী কবচ যে পড়ে থাকবে তাকে কেউ ছুতে পারে না, এতই পাওয়ার। অ্যাকচুয়ালি এই যে বগলামুখী যে কবচটা হয় না, যেসব মেটেরিয়াল দিতে হয় ম্যাক্সিমাম মানুষ দিতে পারে না। সবচেয়ে বলে রাখি, একটা বগলামুখী কবচ করতে গেলে যে মেন যে জিনিসটা আগে লাগে, একটা লাগে হচ্ছে হরিণের কস্তুরি অরিজিনাল, কি করে পাবে? বড় বাজারে পাওয়া যায়। আচ্ছা। আরেকটা হচ্ছে বগলা মায়ের জনির কাপড়, কামাখ্যায় যে অম্বুবাচীর সময় যে জনিতে যে কাপড়টা চাপানো হয় লাল কাপড়টা, আর এটা হচ্ছে বগলা মন্দিরে হলুদ কাপড় চাপানো হয়। আচ্ছা। বগলার জনিতে হলুদ কাপড় চাপানো হয়, ওই জনির কাপড় মানে আমার গুরুদেবের কাছে চেলে আমার গুরুদেব আমাকে এইটুখানি দিয়েছিল, মানে ছোট্ট একটা টুকরো দিয়েছিল, বেশি দেয়নি। ওইটা কেটে 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 আমরা কবজের মধ্যে দিই। প্রথমে যন্ত্র তৈরি করতে হয়, পাওয়া খুব কঠিন, খুব কঠিন, কঠিন, মারাত্মক কঠিন, সবাই পাবে না, মানে জানেই তো না ম্যাক্সিমাম মানুষ। আর তারপর ওটা দিয়ে ওইটা দিয়ে আমরা যখন আমরা ওই কবচটাকে তৈরি করে নামগোত্র লিখে ওইটাকে 1.5 লক্ষ জপ করে ওইটাকে ভরতে হয় কবচে। 1.5 লক্ষ জপ? 1.5 লক্ষ জপ না করলে মন্ত্র জাগবে না, কবচ জাগবে না। মানে একজন তোমার কাছে যে সাহায্য চাইতে আসছে, তুমি তার জন্য 1.5 লক্ষ জপ করতে হবে। এটা তো অনেকটা সময়ের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। এবং হোম যজ্ঞ করতে হবে, যজ্ঞের মধ্যে কবচটাকে শোধন করতে হবে, তারপরে তাকে কবচটা দিতে পারবো। ওই আগুনে আমাকে পুড়তে হয়, আমার খুব কষ্ট হয়, একটা যজ্ঞ করতে গেলে আমার খুব কষ্ট হয়। আমার যজ্ঞ তুমি দেখেছি তো, একদম আমাদের 2 ঘন্টার আগে আমার যজ্ঞ মিনিমাম আগুন 2 ঘন্টা জ্বলবে, আমাদের থেকে 2 ঘন্টা আমার আগুন জ্বলে, আবার কোনো সময় 5-6 ঘন্টাও হয়ে যায়। যতক্ষণ না আমি নিজে সাকসেস পাচ্ছি আমি ততক্ষণ কাউকে ছাড়ি না, আর পাশেই বসিয়ে রাখবো। আমি হচ্ছে এইভাবেই কাজ করি মানুষকে ধরে রেখে। আর এমনকি তুমি আমার প্রচার কোথাও দেখতে পারবে না, রাস্তাঘাটে, টিভিতে, বাড়ির সামনে একটা ব্যানার আমি টানাই না নিজের জন্য। আমি অ্যাকচুয়ালি এগুলো পছন্দ করি না। তুমি প্রথমবার যখন আমার কাছে এসেছিলে তুমি আমাকে বলেছিলে, রানাদা তুমি চলো, মানুষকে কিছু পরিষেবা আমি দিতে চাই। আমি কিন্তু এখনো বলছি, আমি তোমার জন্যই কিন্তু আমি এখানে আসি। হ্যাঁ, তুমি তো অন্য কোনো পডকাস্টেও কখনো যাও না, তুমি কোনো কিছু। আমি রানাদাকে বলেছি, তুমি কিছু ইনস্টাগ্রামে আমাকে ডেকেছিল, রিসেন্টলি কটা পডকাস্ট আমাকে দেখেছিল, আমি যাইনি। কিছুদিন আগে একটা ঘটনা এরকম হয়েছিল, আমি তোর হবে না আমার এসব আমার দ্বারা। তোমার সাথে আমার একটা সম্পর্কের আলাদা জায়গা আছে, তোমাকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, আমার জায়গাটা খুব ভালো লেগেছে। এই যে এই জামাটা রানাদা আজকে আমাকে গিফট করেছে, ঠিক আছে, আমি বললাম যে দাঁড়াও তাহলে তোমার গিফটেড জামাটা পরেই আমি পডকাস্ট করি আজকে। থ্যাঙ্কস ফর দিস জামা, মানে হেভি লেগেছে আমার এই জামাটা। আর একটা বিষয় হচ্ছে যে তোমাকে যেটা বলতে যাচ্ছিলাম, যে তোমার সাথে আমার এই যে বন্ডিংটা, এই যে আমাদের মধ্যে গল্প, মাঝে মাঝে ভিডিও কল, ঠিক আছে, ভিডিও কলে আমরা মাঝে মাঝে একটু গল্প করে নিই, তো এই বন্ডিংটাই আমাদের মধ্যে বিশাল বড় ফ্যাক্টর। আরেকটা ব্যাপার হচ্ছে যে জানো তো গৌরব, এই তন্ত্রের কথা বলিনি, আমি তন্ত্র সাধক, ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় তন্ত্র। হ্যাঁ, এর চেয়ে বড় তন্ত্র কিছু নেই। তুমি যদি ভালোবেসে যদি মাকেও যদি না ডাকো না, মাও তোমার কাছে আসবে না। ঠিক কথা, ঠিক আছে, ভনিতা থাকলে হবে না, তার মধ্যে আগে তোমাকে ভালোবাসতে হবে। আমি যে কর্মক্রিয়াটা করছি, আজ তুমি প্রেত কথা বলছো, তোমাকে প্রেত কথাটাকে ভালোবাসতে হচ্ছে, তারপরে তুমি প্রেত কথাটা তুমি মন থেকে বলতে পারছো। তুমি যদি মনের মধ্যে ভালো না বাসতে, তাহলে কিসে বলতে পারো, কি করে বলতাম? ঠিক কথা। আর ভালোবাসার হচ্ছে সবচেয়ে বড় তন্ত্র, যেই কারণের জন্য এই মিলটা, আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক, তাহলেই হয় আত্মীয় কানেকশন। রক্তের সঙ্গে রক্ত সম্পর্ক তাহলে কেটে যায়। ঠিক ঠিক ঠিক। তোমার আরেকটা জিনিস আমার খুব মজার লাগে, সেটা হচ্ছে ইওর সোশ্যাল মিডিয়া প্রেজেন্স। তোমার ফেসবুক প্রেজেন্সটা, আমি রোজ সকালে উঠে একবার রানাদার পোস্ট দেখি, মানে রানাদা এত সিরিয়াস একটা কাজ করেন, রানাদা সাধনার মধ্যে থাকে, রানাদা মানুষের সাহায্য করে, যজ্ঞ করছে, পুজো করছে, তার মধ্যে থেকেও রানাদা এত হিউমারাস একজন মানুষ। ফেসবুকে রানাদার এক একটা পোস্ট যখন আমি দেখি, আমি বুঝতে পারি যে এই মানুষটা অরিজিনাল। তোমার ফেসবুক পোস্ট থেকে তোমার অরিজিনালিটিটা বোঝা যায়।
মানে আমি এটা দেখেই খুব অবাক হয়ে যায়, রানাদাকে তো অনেক মানুষ চেনে, কিন্তু রানাদা যখন ফেসবুকে পোস্ট করে তখন কোনো একটা মজার কিছু থাকে। কখনো কোনো একটা হয়তো তুমি ধরো এমনি কথায় কথায় আমাদের সাথে মজা করতে করতে যেগুলো বলো সেগুলো হয়তো লিখে দাও কখনো, তারপর কত ইনফরমেশন দিয়ে দাও ফেসবুকে যে এইটা এই দিন এরকম হবে। ও দিয়ে দিই। হ্যাঁ, তোমার ওই ভিডিওটা যেটা তোমার বাড়ির পুজোর ভিডিওটাই তো, ওটা তো মানে প্রায় 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে না? 2.8 মিলিয়ন। 2.8 মিলিয়ন ভিউ চলে গেছে। ওই পুজোটাতেই আমি ছিলাম, হ্যাঁ, ওই পুজোটাই আমি দেখতে গেছিলাম, এবং ওখানে ওই মায়ের যে ফুল পড়ার যে সময়টা, ওই সময়টা আমি ছিলাম না ওই না ভিডিওটা, সেটা তুমি পরে এসছো। আমি পরে এসেছি, কিন্তু ওই ভিডিওটা 2.8 মিলিয়ন হয়ে গেছে। এগুলো কি জানো তো, এটা একটা ভাগ্যের ব্যাপার। হ্যাঁ একদম, আমি দেখে মানে আমি ভিডিওটা দেখে আমি স্টান্ট, মানে বাবা, মানে এটা অরা, পজিটিভ অরাটাই এই প্রচুর। যে বললাম ভালোবাসা হচ্ছে বড় তন্ত্র, মায়ের কাছে চেয়েছি, মা ভালোবেসে দিয়েছে। না তোমার ওখানে গিয়ে আমার খুব ভালোও লাগে, তোমার বাড়িতে গিয়ে মজাও লাগে, খুব খুব ভালো লাগলো রানাদা আজকে তোমার সাথে পডকাস্ট করে। অনেকদিন বাদে মানুষজন হ্যাঁ, বারবার বলছিল যে হচ্ছে রানাদার পডকাস্ট। তো আজকে আমরা রানাদার সাথে পডকাস্ট করলাম। মেবি এই বছরের আমাদের এটা হয়তো লাস্ট দিকের পডকাস্ট, হয়তো পরের বছর আবার আমাদের পডকাস্ট নতুন করে আসবে হবে। নতুন করে, বা এই বছরের যদি শেষের দিকে হয়, আমি জানি না এই পডকাস্টটা কবে আসছে, কারণ আমরা তো শ্যুট করছি দুর্গাপুজোর আগে, বাট পডকাস্ট আসতে একটু সময় লাগে। মাঝখানে দুর্গাপুজো রয়েছে, তারপর আরও বেশ কিছু অনেকের সাথে পডকাস্ট হয়ে রয়েছে, সেগুলো শিডিউল রয়েছে, তো আমাদের শিডিউল করে করে সমস্ত কিছু ছাড়তে হচ্ছে। তো এই বছরের মতোই ধরে রাখলাম যে আমাদের দারুণ বছর কাটলো, পরের বছর আমরা নতুন কিছু করব। আসছে বছর দেখা হবে। হ্যাঁ, নতুন কিছু নিয়ে দেখা হবে, নতুন কিছু নিয়ে দেখা হবে। আসছে বছর যদি আমাদেরকে লোকে স্টুডিওর মধ্যে না দেখে বাইরে দেখে, হ্যাঁ, আমার মনে হয় আরও বেশি ব্যাপারটা জমবে। দেখো আমি যতগুলো পারবো ইনফরমেশন, যে কোনো ধরো আত্মা হোক বা ঐশ্বরিক হোক, যেগুলো আমি নিজের চোখের সামনে দেখতে পারবো আমি তোমাকে আমি বলবো, সঙ্গে সঙ্গে বলবো। হ্যাঁ, আর তুমি তো এবং আমাকে তোমাকে আমি- সঙ্গে সঙ্গে পাঠাও, তোমাকে আমি WhatsApp-এ। দেখিয়ে দেবো, তোমাকে আমি ডেকেও নিয়ে যাবো। হ্যাঁ আমি তোমাকে শান্তিপুর আমি যে জায়গাটা যোগ্য করি সেই জায়গাটা তোমাকে আমি নিয়ে যাবো, যে ফুলিয়া যে কীর্তিবাসে, যেখানে তোমার কথা বললাম, একটা গল্প করছিলাম হ্যাঁ, যে একটা সাপের 8খানা মাথা হ্যাঁ। ওইখানে রয়েছে এখনো পর্যন্ত। ওখানে যায় ফুলিয়া কীর্তিবাসে, ঠিক গঙ্গার পরে আমি ওখানে হোম করি শ্মশানে, খোলা শ্মশান। আমি এখানে তোমাকে নিয়ে গিয়ে পুরো দেখাবো সব কিছু। আমরা এই দৃশ্য দেখার অপেক্ষায় রইলাম, এবং আমি যদি দেখি তাহলে আপনাদেরকেও দেখাবো ডেফিনেটলি। আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। থ্যাংক ইউ রানাদা ফর কামিং ওয়ান্স এগেইন ইন মাই পডকাস্ট, এবং আপনারাও দেখতে থাকুন, এবং আপনিও যদি আমার পডকাস্টে আসতে চান আপনার ঘটনা নিয়ে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস করে আপনার ঘটনা পাঠান 9875476704 এই নাম্বারে। চিন্তা নেই, যদি লিখে নিতে না পারেন এই সময়ের মধ্যে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আমাদের নাম্বার, এবং রানাদার সঙ্গেও কন্ট্যাক্ট করতে হলে প্রচুর লোক আমাকে মেসেজ করে রানাদার সাথে কী করে কন্ট্যাক্ট করবো, রানাদার সাথে কী করে কন্ট্যাক্ট করবো। প্লিজ গো টু দ্য ডেসক্রিপশন বক্স এবং নিজে পছন্দ করে নাম্বারটা দেখে নিয়ে ফোন করে নেবেন, আমাকে ডিস্টার্ব করবেন না। রানাদার নাম্বারটা কোথায় পাবো? আমি কত রিপ্লাই যে করতে হয় যে রানাদার নাম্বার, আমি কিন্তু কারো ফোন ধরি না, তোমার নাম্বার আমাকে লিটারেলি আমি ভাবছি মুখস্থ করে রাখবো, কারণ এত মানুষ ফোন করে তো আমার নিজে মাথা খারাপ হয়ে যায়। আমি ঠাকুরের সাধনা করবো না, নিজের কাজ করবো তুমি না। পারবে না, তোমার তো আমার ওই জন্য আমার অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ রেখেছি। তুমি একদম পারবে। ঠিক কাজ করেছো, একদম ঠিক কাজ করেছো, কারণ তুমি যদি এনগেজড হয়ে যাও এত ফোন কলস অ্যাটেন্ড করতে, তাহলে তোমার যে মেইন কাজ সেই জায়গাটা তুমি পারবে আমি পারবো না, আমার নিজের ফোকাসটা নষ্ট হয়ে যাবে। ফোকাসটা নষ্ট হয়ে যাবে। তো ঠিক আছে, রানাদার অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ভাই রয়েছে, তার সঙ্গে কথা বলে নেবেন, এবং নিয়ে রানাদার সঙ্গে আপনারা যোগাযোগ ডেফিনেটলি করতে পারবেন। আজকের মতো পডকাস্ট এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে। আবারও মনে করিয়ে দিচ্ছি, বিনম্য অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে, এবং অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আপনার ট্রেডিং জার্নি শুরু করুন আজ থেকেই।